হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে 13ই, আজ কত তারিখ? হোলির ঠিক আগের দিন, 13ই মার্চ। কোথায় আছি? বোলপুরে আছি, শান্তিনিকেতন শ্রী বালাজি পান্থনিবাসে। এবং পান্থনিবাসে আমার এটা 2022 থেকে রেগুলার প্রত্যেক বছর হোলি, মানে এটা আমার সিস্টেমে আটকে গেছে। এই হোলিতে আমি পান্থনিবাসে আসতে পারিনি শ্রী বালাজির, কিরকম একটা অস্বস্তি লাগে। কেন বলুন তো? যে সম্পর্কগুলো এখানে তৈরি হয়, মানুষের সাথে মানুষের রিলেশন তৈরি হয়। হোলিটা তো একটা মানে একটা ওকেশন, কিন্তু যেটা তার সাথে তৈরি হয় সম্পর্ক। এই সম্পর্কগুলো কী করে তৈরি হয়? যার এটা ব্রেন চাইল্ড তাকেই ধরি, মিস্টার মানব পাল। ওনার সম্বন্ধে আমার আর নতুন করে কিছু বলার নেই, ওনারও আবার আমার সম্বন্ধে কিছু বলার নেই। আমরা এতটাই মিলেমিশে, মানে কি বলবো, রিলেশনটা আমাদের হয়ে গেছে। এইটা মানে হোলি আসলেই আপনি যতদিন না বলেন আমাকে, আমার কিন্তু টিমকে ব্লকটা আমি করে দিই যে শোনো। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমার টিম মেম্বাররা সবাই বলে হোলিতে তো ওখানে ওরা ধরেই নিয়েছে কাজটা হবে, মানে এটা কোনোদিন ওরা, এটা একটা সিস্টেম, অভ্যেস। এই অভ্যেসটা আমার যেমন তৈরি হয়েছে, এটা তৈরি করার সিস্টেমটা আপনি তৈরি করেছেন। এটা কিভাবে আপনার মাথায় এলো যে এই হোলিটাকে একটা উৎসবের মতন করে এটা গ্রোথ করা যায়, বাড়ানো যায়, একটা রিলেশনের চেন কী করে তৈরি করা যায়? নমস্কার সকলকে, আপনার সকল দর্শক বন্ধুদের নমস্কার। প্রথমে বলি, দেখুন অরিজিৎদা, প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব ব্যাপার। আর শান্তিনিকেতনের সঙ্গে বাংলা সংস্কৃতির নিজস্বতা নিয়ে আলাদা কোনো চলুন একটু ঘুরতে ঘুরতে। তারপরে তার সঙ্গে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বসন্ত উৎসব, মানে আমরা হোলি দোল সেটা অন্য একটা ফ্যাক্টর। বসন্ত উৎসব মানে শান্তিনিকেতন। বসন্ত উৎসব মানেই এখানে রাঙামাটি, এখানকার কালচার, রাবীন্দ্রিক ছোঁয়া, এটা একটা মানে কী বলে সিনোনিমাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বসন্ত উৎসবে শান্তিনিকেতনে নতুন করে আমি কিছু করবো যাতে খুব বড় আজ আমার ব্রেন চাইল্ড এরকম কিছু না। এটা তো কবিগুরু তার ব্রেন চাইল্ড। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে যেটা একটা মিলন উৎসব হতে পারে, এই মনের রং আর বাহ্যিক রঙের যে একটা মিলেমিশে একাকার হয়ে লোকদের রঙিন প্রয়োজন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ সবারই খুব বেশি, সবাই খুব স্ট্রেস ট্রেনে আছে। সেটা অত বছর আগে, শয় বছর আগে উনিও বলেছিল। সেটাই মনে হয় যে পান্থনিবাস একটা আমাদের শ্রী বালাজির একটা ব্যবসায়িক ভেঞ্চার। তার সঙ্গে যে একটু ডিফারেন্টলি কিছু ভাবা যায় ভেবে ব্যবসার বাইরে বেরিয়ে বাংলা সংস্কৃতি, তার সঙ্গে শ্রী বালাজির যে চিন্তাভাবনা, এবং এইখানে যারা আবাসিকরা আছেন এবং আবাসিকদের যারা গেস্ট, বন্ধু বান্ধব, ইনলস যারা আছেন, তারা যাতে একদম ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট পায়, এবং তারা যেন বসন্ত উৎসব বলে শুধু নয়, এইরকম কোনো ভেঞ্চারে, যে কোনো ভেঞ্চারে, এরকম ভেঞ্চারে তারা যেন পান্থনিবাসকে আলাদা করে রিলেট করতে পারে। তো সেটাকেই আমাদের রাখাটাই ছিল মূল উদ্দেশ্য। এই সমস্ত আয়োজনের মধ্যে একটা জিনিস আপনি দেখবেন খুব কমন বা প্রত্যেকবারই এই কমনটা আপনি পেয়ে থাকেন, এর মধ্যে কিন্তু খুব ঝাঁ চকচকে কর্পোরেট লুক নেই। যেটা আছে এটা মাটির ছোঁয়া আছে, একটা রিলেশন বন্ডিংয়ে যা হতে পারে সেটা আছে। তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এখানকার যে এই মাটির যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, সেটাকে তুলে দেয়। এই আমাদের যে প্রোগ্রামটা হয় 3 দিন ব্যাপী বছর রয়েছে, সেই অনুষ্ঠানেও আপনি দেখবেন কখনোই, আমি বলছি না যে মডার্ন কালচারে কোথাও ভুল আছে, মডার্ন কালচার তো ভীষণই ভালো, আমরা নিজেও ভালো লাগে, কিন্তু আমাদের এই রাবীন্দ্রিক কালচারটার বাইরে না গিয়ে আমরা সেটাকে অনেক বেশি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এবং সেরকমই আমাদের আর্টিস্ট সিলেকশন থেকে শুরু করে, রঞ্জনাদি দেখেন পুরোটা, রঞ্জনা ভঞ্জ, উনি পুরোটা করেন, ওনাকে একদম শুরুর দিন থেকেই তো দেখে উনি পুরোটা ওনার, মানে এই পুরো প্রোগ্রামটা সাজানোটা ওনার ব্যাপারে থাকে, ওনার উপর দায়িত্ব থাকে, উনি যা করেন সেটাই ফাইনাল। কিন্তু যেটা কি আছে, এই একটা এসেন্স হয়তো ওনাকে আমরা দিতে পেরেছি, আমি দিতে পেরেছি কখনো, যে কী এসেন্স চাইছি, সেই এসেন্সটা উনি অ্যাডাপ্ট করতে পেরেছেন। যে এখানে আসলে লোক যেন এক টুকরো বিশ্বভারতী পায়। কারণ বিশ্বভারতী আমরা জানি বিগত
4-5 বছর ধরে বিশ্বভারতী তার বিভিন্ন প্রোগ্রামে বাহ্যিক লোকজনকে রেস্ট্রিক্টেড করেছে, বাইরের লোকজন তাদের প্রোগ্রামে জয়েন করতে পারে না। তো লোক কিন্তু সেই যে রেস্ট্রিক্ট করার পরেও কিন্তু লোক কিন্তু যাতে আমাদের আবাসিকটাই শুধু নয়, বাইরেরও অনেকে, কারণ আমরা যাতে দেশ বিদেশ থেকে লোক এখানে আসেন, তারা কিন্তু কখনো ওই এসেন্সটা পাবো না শান্তিনিকেতনে এসে, এই ক্ষোভটা বা এই দুঃখটা যেন না থাকে। সেই জন্যই পান্থনিবাসের এই ইনিশিয়েটিভ। এইখানে এই আজকে প্রি হোলি আমি এখন এসে পৌঁছলাম কলকাতা থেকে, তা আমিও মানে অফিসে কাজ করতে করতে আমারও এই থাকে যে কত তাড়াতাড়ি বেরোতে আমি বললাম না যে আমার এই মার্চ মাসে আমার থেকে আমার টিমরা মানে আপনি হয়তো দেখে থাকবেন আমার টিম কিন্তু প্রথম দিনে যারা এসেছিল বাড়িতে তারাই কিন্তু 25-এও আসছে। এটা আমি খুব মেনটেন করি যেটা টিম ওয়ার্ক। আর একটা জিনিস আমি আপনাকে ধরিয়ে দিই, যেটা আমার মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে পান্থনিবাস এবং এই বসন্ত উৎসবটা। এখানে প্রচুর মানুষ, আজকে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে সামিয়ানা, এই যে সাজানো যে ডেকোরেশন, কিছু মানুষের তো একটা কাজ হয়েছে, কিছু মানুষের হাতের কাজের পুরো মানে এটা সকালের ব্লগটা আমি যেটা করেছি, আগের ব্লগটা আমি দেখিয়েছি হাতের শিল্পকে ওরা কীভাবে সুন্দরভাবে সাজানো যায়, কাগজ, কাপড়, রং, তার মধ্যে দিয়ে মানে স্কাল্পচার করা, মূর্তি করা। এইখানে তো প্রচুর মানুষের একটা সোর্স অফ ইনকামও জেনারেট করছে। মানে আমার মনে হয়েছে যে এটা উৎসব শুধু না, তার সাথে একটা ভ্যালুজও ক্যারি আউট করছে খুব, যেটা অনেক মানুষকে একটা ইনকামের সোর্স অফ, মানে এটা হয়তো আগামী দিনে আরও দেখুন মোটামুটি পান্থনিবাসের সারা বছরের অ্যাক্টিভিটি, সারা বছরের অ্যাক্টিভিটি পান্থনিবাসের ডিরেক্ট কনস্ট্রাকশনটা আমি ছেড়ে দিলাম, ওটা আমাদের পার্ট। কনস্ট্রাকশনটা ছেড়েও পান্থনিবাসের উপর বেস করে এই পান্থনিবাসে তারা আবাসিকরা তাদের মেনটেন্যান্স থেকে শুরু করে তাদের সার্ভিস প্রোভাইডার থেকে শুরু প্লাস পান্থশালা, এই সবটা নিয়ে সরাসরি এবং কিছুটা আপনি ইনডিরেক্ট বলতে পারেন প্রায় 100 পরিবার এখানে চলে, তাদের সংসার চলে পান্থনিবাসের। আমি কনস্ট্রাকশন বাদ দিই। তো সেইখানে এই অ্যাক্টিভিটিগুলো তো আছেই, তার সঙ্গে যেটা আমি বলি, যেটা আমি প্রথমে পয়েন্ট আউট করলাম, যেটা এখানকার শিল্প, এই যে আপনি যেখানে যে শিল্পের যে ছোঁয়া, তো যারা বাইরে থেকে আসছে তারা এই শিল্পের সঙ্গে অতটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত নয়, তারাও এসে যখন এরকম একটা দেখবে, ইয়াং জেনারেশন একদম বাচ্চা যারা, তারাও এসে তাদেরও উৎসাহ জাগতে পারে যে আমি হয়তো তাদের অনেকের মধ্যে এরকম হিডেন ট্যালেন্ট আছে কিন্তু সেটা বেরিয়ে আসে না, তো এখানেও সেটা আসতে পারে, সেটা তো অন্য একটা অ্যাঙ্গেল মানে হবে। কিন্তু লোক যেটা শান্তিনিকেতনে গেলে পরে যে জিনিসটা এক্সপেক্ট করে, বিশ্বভারতীর ভেতরে গিয়ে লোকে এক্সপেক্ট করে, সেই একটুকু বিশ্বভারতী পরিবেশাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং সেটা আস্তে 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 এত সুন্দরভাবে উঠে এসছে এবং ইন ফিউচারও আমরা সেটাকে আরও অন্যরকমভাবে এগিয়ে নিতে চাই। এবং সেটা এই সমস্ত কিছুই না ডিপেন্ড করছে কি বলুন তো, আমি তো ধরুন একটা ক্রিয়েটার হিসেবে ক্রিয়েট করতে পারি, ডিপেন্ড করছে হচ্ছে যে কনজিউম করবে কিনা লোক। আলটিমেটলি এটা দেখুন, এটা তো এখন একটা বিশ্ব বাজার হয়ে গেছে কনজিউমারও, মানে এই যে আমার চিন্তা ভাবনাটাও লোকে কনজিউম করতে পারছে, সেখানে কিন্তু সফলতা। মানে আমি ভাবলাম কিন্তু লোকের সেটা চিন্তা ভাবনার সঙ্গে ম্যাচ করলো, তাহলে আকাশ কুসুম আমার ভেবে লাভ নেই। আমি রকেট সায়েন্স নিয়ে ভাবলাম, রকেট সায়েন্স অনেক কিছু ভাবলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে 100 লোকের আগমন হয়, তারা সমস্ত কাজ ছেড়ে, আমি নিজে যেরকম আছি তারাও আসছে, তার মানে তারা তাদের মনের যে খিদেটা ছিল, তাদের যে তাদের পরিবারের লোকের যে মনের খিদে ছিল, সেইটা তারা এখানে এসে পাচ্ছে। যদি সেটা না পেত এবং তারা যদি এইটা কনজিউম না করতো, তাহলে আমার এই উদ্যোগ বা এই যে প্রচেষ্টা, এটা কিন্তু বিফলে যেত। এই উদ্যোগ বা প্রচেষ্টা সফল হচ্ছে তাদের জন্য এন্ড অফ ডে আপনি বলতে হয়, সেই তো সবটাই হচ্ছে আমাদের সিলভারাজির যারা কাস্টমার, যারা আমার সিলভারাজির যারা ক্লায়েন্ট, তাদের পরিবার, তাদের বন্ধুবান্ধব, তারা সকল তাদের কিন্তু স্বতঃস্ফূর্ত এখানে পার্টিসিপেশন আছে বলে আমরা এটা সফল করে তুলতে পারি। আদারওয়াইজ দেখুন এন্টার শান্তিনিকেতনে কোনো একটা কমপ্লেক্স দেখবেন না, যার এর ধারে পাশেও কিছু প্রোগ্রাম হয়, হতে পারে কি ওদের ছোটোখাটো প্রোগ্রাম করলো, সেখানে 2-5-10-50 জন, দেখুন দেশের বাইরে থেকে লোক আসছে। কপি পেস্ট সিস্টেম হয়ে গেছে, মানে যারা একবার আসছে তারা মাউথলি জেনারেট করছে, ফিজিক্যালি দেখছে, এবং সেটা সবথেকে বেশি মানুষের প্রচারের, মৌখিক প্রচারের তো যে জোরটা, সেটা কোনো ডিজিটাল প্রচারের থেকে আমার মনে হয় মানে প্রত্যেকে স্ট্রং প্রচার নেই। মানুষ দেখছে,
ফিল করছি, অনুভব করছি। এবং আজকে যেমনি 13 তারিখ আমরা দাঁড়িয়ে আছি, আজকে একটা অনুষ্ঠান চলছে, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কবিতা, গান, নৃত্য সব কিছুই চলছে। এছাড়া হচ্ছে যে আপনারা, আমি প্রত্যেক বছরই দেখি যে মেধাবী কিছু বাচ্চাদের আপনারা সামনে নিয়ে আসেন, ফেলিসিটেট করেন। দেখুন, ফেলিসিটেশনটা বলো না, এই যে স্পেসটা দেওয়া, এই চিন্তা ভাবনাটা কী করে আপনাকে? এটা 15 বছর ধরেই চলছে, এটা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, 15 বছর ধরেই চলছে। এই যে মেধাবী, আমি যখন প্রথম এখানে আসি, এইটা তো একটা অত্যন্ত এরিয়া ছিল। এখন আপনি 10 বছর 12 বছর পর এই এরিয়াটাকে যেরকম দেখছেন, এটা সেরকম ছিল না। এখানে বিকেল 4টের পর, আমি সবসময় বলে থাকি, খুব মজার চলেই বলি, বাট দিস ইজ ফ্যাক্ট, বিকেল 4টের পর এখানে মানবপালার গরু ছাগল বেড়ে কিছু থাকতো না। দিস ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্য এন্টায়ার এরিয়া। মানে একদম আনকাট, একদম আনকোর একটা জায়গা। আপনি এখান থেকে 10 কিলোমিটার আগে পরে কিছু ছিল না, 10 কিলোমিটার আগে পরে কিছু ছিল না। এখানে লোক এসে কখনো মানে 2 ঘন্টা কাটাবে, কেন কাটাবে তার কোনো রিজন ছিল না। তো সেই জায়গা থেকে এখন হয়ে যায়, এবং এখানে তো অনেকগুলো ট্রাইবাল ভেঙে গেছে। তো আমার বরাবরই এখানকার বাচ্চারা কী করছে এটা নিয়ে একটা খুব কিউরিয়াসিটি ছিল। সেই জন্যই কিন্তু এটা কিন্তু আমরা এই যে ইনিশিয়েটিভটা, আই থিঙ্ক দিস ইজ দ্য 13th ইয়ার, 13তম বছর, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা এখানে পিটি ছাত্রছাত্রী, তাদের আমরা সম্বোধনা করি। বিশেষ করে না, ইনিশিয়ালি একজন দুজনকে খুঁজে পাওয়া যেত না, এখন 12-15 জনকে খুঁজে পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এখানে একজন সিকিউরিটি, তার সম্ভবত মন হয় পুষ্পিতা বাসুরি, এই বছর কিন্তু, মানে আগের বছর মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। আজকেও আসছে, আমরা বিশেষ সম্বোধনা জানাবো। এবং অল ওভারও 3rd হয়েছে এই কামারপাড়াতে। তাহলে ভাবুন, এই যে যেটা আমি 13 বছর আগে ভেবেছি, 13 বছরে তো এতগুলো এত বেড়েছে, শুধু তাই নয়, আপনি অ্যাচিভমেন্ট লেভেল, ভিশনটা ধরুন, অ্যাচিভমেন্ট লেভেলটা কোন জায়গায় অ্যাচিভ করে গেছে, ওরা নিজেরাই করেছে, এখানে তো কারো কিছু না। প্লাস আমাদের একটা ফ্রি স্কুল চলে এখানে, প্রায় যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছিল। ওই মানে এখানে তো অনলাইন ক্লাস কিছু ছিল না, তো তখন ওই কোভিডের সময় আমরা হঠাৎ করে এরকম জানতে পারলাম যে এখানে পাশে যে স্কুলটা আছে তারও কম্পিউটার সব শুরু হয়ে গেল। সো হেড স্যার এসে বললেন যে কী করা যায়। আমরা শুধু তো কম্পিউটার দিলেই হবে না, আপনার কি কম্পিউটার টিচার আছে? বললো না, টিচারও আছে, আর ইন্টারনেট কানেকশানও। আমরা যাই হোক, আমরা কম্পিউটার অ্যারেঞ্জ করলাম। তারপর দেখলাম যে ওটা করে কী হবে, আলটিমেটলি লাভের লাভ তো কিছু হবে। তখন সেইখান থেকে আমাদের এই মানে কোচিং ক্লাস বেসিক্যালি এই অঞ্চলের বাচ্চাদের জন্য শুরু হতো। সেইটা শুরু হতে গিয়ে আমরা ভেবেছিলাম যে কোভিডের এই প্যান্ডেমিক পিরিয়ডটা কেটে গেলে পরে এটা ক্লোজ করে দেবে। সেটা এখনও চলছে, প্রায় 80টা বাচ্চা সেটা কন্টিনিউ মানে এখন হয়ে গেছে, যারা নিজেদের খেলা ছেড়ে বিকেলবেলা সন্ধ্যেবেলা তারা এখানে পড়তে আসে। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে আমি তো অন্তত করতাম না, যে স্কুল থেকে এসে গ্রামের বাচ্চা, এই প্রত্যন্ত গ্রামের বাচ্চা, আদিবাসী পাড়ার বাচ্চা, আদিবাসী গ্রামের বাচ্চা, সে মাঠে খেলতে যাচ্ছে না, হাত মুখ ধুয়ে সাইকেলটা নিয়ে এখানে এসে পড়াশোনা করছে। আমাদের ব্যাংকুয়েটে এই ক্লাসটা পড়ায়। গরমকালে ওরা এখানে এই জন্য চলে আসে, এখানে এত গরম থাকে, ওরা এসে এসিতে করে ঘুমিয়ে পড়ে। এবং তারপর থেকে আমরা দেখলাম যে বাচ্চাগুলো এত ক্ষুধার্ত থাকে, একটু সকালে আসুক আর বিকালে আসুক। তারপর ওদের থেকে আমরা একটা টিফিনের অ্যারেঞ্জমেন্ট করলাম, যখনই আসবে একটা করে টিফিন আমরা ওদের প্রোভাইড করলাম। এই টিফিনটা সামান্য টিফিন হতে পারে, রুটি, পাউরুটি, কলা, মিষ্টি, এরকম কিছু। তারা যে তৃপ্তিভাবে এটা খায় এবং সেই হই করে তারা আসছে, প্রত্যেকদিন স্টুডেন্ট বাড়ছে, কিন্তু তাই না। তখন আস্তে আস্তে আমরা দেখলাম যে ওদের তো আরেকটু কিছু অ্যাক্টিভিটি বানানো হতো, ওদের কম্পিউটার ক্লাস, প্রফেশনাল ট্রেনিং শুরু করলাম। তারপরে আমরা ওদের এখানে এই যে এই মনটায় এখানে ব্রতচারী ক্লাস হয়, ফিজিক্যাল এডুকেশন, এবং প্রত্যেকটা জিনিস ওরা অ্যাডাপ্ট করছে, শুধু তাই না, নিজেরা নাটক লিখে আমাদের প্রায় 15 মিনিটে একটা নাটক করা, ওদের ক্রিয়েটিভ সত্তাটাও কোথাও একটা খুব তো আছেই, সেটা তো আছে। মানে এইটা ধরুন, যে কোনো জিনিস, আপনি যেদিনকে এই একটা ফাঁকা মাঠে এসে ওই স্বপ্নটা দেখেছিলেন, এরকম একটা কমপ্লেক্স ডেভেলপ হবে, যার নাম হবে পান্থনিবাস, সেখানে একটা সুন্দর রেস্টুরেন্ট হবে, পান্থশালা, এবং পান্থশালা যখন করলে মনে হলো একটা ক্যাফে হওয়া দরকার, ক্যাফেটা হবে, ক্যাফেটাও হয়ে গেছে। মনে হলো একটা সুইমিং পুল হওয়া ইনকমপ্লিট থাকছে, সুইমিং পুলটা কেন বাদ যাবে? অলরেডি দেখলাম আজকে কনস্ট্রাকশন চলছে, খুব শীঘ্রই হয়তো ওটাও হয়ে যাবে। এইটা তো খুব সহজ নয়। আর এই যে জার্নিটা, আমরা বললাম সবটাই, মানে এই ভাবনাটা আমি ভাবতে পারি, এন্ড অফ ডে ইটস অল ডিপেন্ড অন দ্য কনজিউমার্স। এই যে আমরা এখানে আমাদের যে নতুন ফেস 4 হচ্ছে হাইডাই, তার নিচে উই আর কামিং আপ উইথ ফুড
আমরা হয়তো দু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকেও নিয়ে আসছি। তো হিউজ ফুড কোর্ট উই আর কামিং আপ, যেখানে 50টার উপর গাড়ি দাঁড়াতে পারে, যেখানে আমরা আদানির সঙ্গে টাই আপ হয়েছে, যেখানে ইভি রিচার্জ সেন্টার উঠে সেখানে ইভি রিচার্জ সেন্টার থাকছে। এবং পুরো আমরা কলকাতায় যে লেভেলে আমরা মলের সামনে যেরকম হ্যাংআউট জোন পাই, একদম স্টেট অফ দ্য আর্ট লেভেলে হ্যাংআউট জোন তৈরি করে আমরা 7-8টা বড় ফুডিং চেনকে এখানে নিয়ে আসছি। তার মধ্যে 2-3টে চেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, একটা তো ন্যাশনাল ব্র্যান্ড, এছাড়াও বাকি যে ব্র্যান্ড আছে তারা লোকালি মানে বেঙ্গলে তারা ঠিক তারা বেঙ্গলে টপ ব্র্যান্ড ইন ফুডিংস। সো ভেরিয়াস ফুডিং টেস্টস এটা আনছি, কারণ এটা এই ইন্ডিয়ার জোনে কোথাও ছিল না। তো এটা একটা গ্যাপ আমার মনে হয়েছে। হয়তো এইটা আপনি বলতে পারেন যেটা যে লেভেলে এখন ভাবছি, এইটা হয়তো 10 বছর আগে আমি ভাবছি। এই জোনে এখন ওটা ভাবতে পারে এত বড় ইনভেস্টমেন্ট, এত বড় ফুড কোর্ট, এত বড় কিছু এক্ষুনি কি ভাবা যায়? আমি বলছি এক্ষুনি হয়তো কোনো আপনি বড় কোম্পানি বা কাউকে যদি বলেন তারা করবে না ইনভেস্টমেন্ট। বাট আমি যখন পান্থনিবাসটা করেছিলাম তখন ওরকম তারা ভেবেছিল হবে না। তো আমার মনে হচ্ছে যে এই লেভেলে ফুড কোর্টটা এখানে মানে এই রিস্কটাই ঝকটাকেও থাকা দরকার, মানে এই দেখানো মানে এটা আমিও ফিল করেছি, আমিও খুব রিস্ক নিতে ভালোবাসি। কী করে হয়ে যায় জানি না, কিন্তু হয়ে যায়, আটকে যায় না, হয়ে যায়। তো আপনাকে শুরুয়াতটা করতে হবে। ধরুন আজকে পান্থনিবাস, বোলপুর, শান্তিনিকেতনে, পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরে এমন কেউ আছে যে জানে না এটা নয়, যারা এগুলো নিয়ে ফিল করে, বোলপুর শান্তিনিকেতন নিয়ে আসতে চায়, দেখতে চায়, নিজের একটা ছোট্ট হোম অ্যাওয়ে ফ্রম হোম ভাবছে, তারা কিন্তু পান্থনিবাস বলে একটা এরকম জায়গা আছে, সবাই জানে। কিন্তু পান্থনিবাসটা আবার ডুয়ার্সেও আছে। এইটা কি করে শুরু হয়েছিল এবং ডুয়ার্সটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এটা তো আমি বললাম যে চিন্তা ভাবনাটা ছিল এরকম যে আমার কনসেপ্টই হচ্ছে ইউর হোম অ্যাওয়ে হোম আর ইউর হোম ইন এ রিসর্ট। মানে এই যে পান্থনিবাসের প্রত্যেকটা কোনায় দেখবেন একটা রিসর্টের জন্য। আর শুধু একটা বাড়ি দিলেই তো হয় না, লোককে দেখুন বাড়িতে লোকের দেখছেই তো অনেক লাক্সারি হয়ে তার কলকাতা শহরে আছে, এখানে কেন আসবে? কোথাও গিয়ে সেই ফিলটা, সেই টাচটা সেটা থাকতে হবে। সেই টাচটা কি শুধুমাত্র সাজানো গোছানো হলেও চলবে না, মেন হচ্ছে সার্ভিসেস, সমস্ত রকম সার্ভিসেস। মানে এখানে লোক আসতে পারে কিন্তু চাবিটা নিয়ে আসে, তার এক কাপ চা থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার ড্রাইভার থাকার জায়গা, তার বাড়িতে এক্সট্রা গেস্ট করে তার জন্য গেস্ট হাউস, তার ঘরে একটা মেড লাগলে 2-3 দিনের জন্য সেই মেড সার্ভিসেস, মানে যা দরকার। অ্যাম্পল পার্কিং সিস্টেম, ফুললি সিকিউরড কমপ্লেক্স, সিসি এন্টার কর্নার্স আর কভার্ড উইথ সিসিটিভি। তার বাচ্চাটা এখানে একবার ছেড়ে দিলে পরে বাচ্চাটা মানে গেটের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই, মা বাবা নিশ্চিন্ত, এত বড় ওপেন জায়গা, এই যে এত কিছু। কিন্তু মাথায় রাখতে হবে সব কিছুই করতে হবে খুব অ্যাফোর্ডেবল। মানে আমি যদি জিনিসটা করি, অনেক কমপ্লেক্সে আমরা যেরকম পেয়ে থাকি যে লাখ টাকা ক্লাব মেম্বারশিপ, তারপর লাখ টাকা ক্লাবের মেনটেনেন্স, আমাদের এখানে সেগুলো জিরো। কেন জিরো? যে একটা লোক তার রেগুলার হাউজিংয়ে থাকলে পরে সেটা হয়তো অ্যাফোর্ড মানে ইচ্ছে না থাকলেও সে করে নেবে, কিন্তু এখানে তো তার সেকেন্ড হোম, ফলে এখানে তাকে যদি সেই বার্ডেনটা থাকে তাহলে তার মজাটা থাকবে না। তো সেই জন্য সেগুলোকে জিরো রেখেও সার্ভিসেসগুলোকে শুধুমাত্র অন কস্ট বেসিস রেখে কীভাবে চালানো, এটাই হচ্ছে আমার কনসেপ্ট। সেই কনসেপ্টেই কিন্তু আমরা একদম স্ট্রিক্ট করে আছি। সেখান থেকেই ডুয়ার্সের চিন্তা ভাবনা, ডুয়ার্সও এর আগে আমি যখন ডুয়ার্স নিয়ে ভেবেছি তখন তার আগে এখানে যেরকম শান্তিনিকেতন যখন ভেবেছি তখনও সেই লোকে যেরকম বলেছিল যে এটা এরকমভাবে এখানে কংক্রিটের জঙ্গল হয়ে যাবে, এই হয়ে যাবে, এই সেই হবে না, তারপরে লোকে যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছে। ডুয়ার্সও সেরকম, ডুয়ার্স যখন আমি শুরু করেছিলাম তখনও সেরকম লোকের ছিল যে না ওরকমভাবে কিছু হচ্ছে না, ওখানে হওয়া সম্ভব না, ডুয়ার্সে কেন বাড়ি কিনবো, ডুয়ার্সে তো ঘুরে চলে আসবো। তো এরকম নেগেটিভ ফিলিংই সবাই দিয়েছিল। মানে আমি যদি কাউকে আলাদা করে কাউকে জিজ্ঞেস করে কিছু করেছি এরকম একদমই না, আমার মনে হয়েছে করেছি, কিন্তু তাতেও যখন টুকটাক ডিসকাশন হয়েছে তখন লোকের নেগেটিভ ফিলিংই ছিল। মানে বোথ সাইড ফিলিংসটা থাকবে না বোথ সাইড না, নেগেটিভই ছিল। তো সেইখান থেকে দাঁড়িয়েও কিন্তু আমি পুরোটা ওই রিস্ক নিয়েছি এবং অত বড় প্রজেক্ট, একটা ফার্স্ট এভার রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বলুন না, ফার্স্ট এভার রিয়েল এস্টেট ভেঞ্চার ইন দ্যাট ভিসিনিটি, তার আগে জীবনে হয়নি। এবং সেটাও ছিল কিন্তু 700 ফ্ল্যাটের একসঙ্গে। মানে আমি 7টা ফ্ল্যাট বা 70টা ফ্ল্যাট নিয়ে ভাবিনি। তো অ্যান্ড দ্যাট ইজ সাকসেসফুলি ডান, সুপার সাকসেসফুলি ডান। আমার তো 550 ফ্ল্যাট মানে 500+ ডেলিভার হয়ে গেছে। তখন তো ফেজ 4 চলছে, পরে ফেজ 5 আসবে। 25,000 স্কোয়ার ফিটে ক্লাব হাউস আছে, ওখানে সুপার লাক্সারি লেভেলের ক্লাব হাউস আছে। তো সব কিছু আছে। এরপর আমরা দীঘা আসছে, রায়চক আসছে। তো এই জার্নিটা এটা শুরু হয়েছে, শেষ কোথায় হবে মানে উনিও বোধহয় আজকে বলতে পারবেন না এই ব্লগটা,
এটা ডিউ থাকলো। আগামী দিনগুলোতে, আগামী ব্লগগুলোতে ওনার কর্মকাণ্ডের সাথে তো আমি লেগে থাকি, চেষ্টা করি যতটা আপনাদের সাথে ওনার ইনফরমেশানগুলো পৌঁছে দেওয়া যায়। কালকে মেন হোলি, কালকে হচ্ছে 14ই মার্চ আমাদের হোলি, পান্থনিবাসের হোলি। তার ভিডিও, ভিজুয়াল, ব্লগ সব কিছুই আসবে। আর আমি মানে কোনোবারে হোলির থেকে ডাইরেক্ট ব্লগ করিনি, তো এই বছর 2025-এ হোলির ডাইরেক্ট মানে একদম হোলির থেকে ওনাকে ধরে, মানে উনি সেদিকে প্রচণ্ড ব্যস্ততা, মানে কালকে ওনাকে খুঁজে মানে পাওয়া খুব মুশকিল। একে তো রং মেখে সবাই ওনাকে ধরে মাখাবেন, তারপর ওনাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি যে এর পরের ব্লগটাই হবে হোলি ব্লগ। কালকে আমি হোলির দিন ধরে ওনাকে একটা ব্লগ করবো। হোলির যে ফিলটা সেটা আপনার ফিল করুন, যাতে 2026-এ এদিক ওদিক না ঘুরে বোলপুর, শান্তিনিকেতন, শ্রী বালাজির পান্থনিবাসে আপনাদের আসতেই হবে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্যে। আপনারা এখন অনেক কাজ, অনেক কিছু করতে হবে, কারণ প্রোগ্রাম তো দেখছি চালু হয়ে গেছে। তো আমার মনে হলো যে এই ইনফরমেশানগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কেন আপনাকে ধরে সময় বার করে এগুলো মানুষের কাছে যত পৌঁছবে, যারা ভাবছে কি করব, যাব দূর, কাউ ভুল কথা শুনছে, কেউ নেগেটিভ বলছে, সে নিজে না এসে আমি বলবো নিজে আসুন, দেখুন, ফিল করুন, ডিসিশান নিন। কথা শুনে মানে এই কান পাতলা মানুষদের কোনো সাকসেস স্টোরি হয় না। সাকসেস স্টোরি তাদের হয় যারা জীবনে রিস্ক নিতে পারে, ফিল করতে পারে অন্তর থেকে। আপনারা নিজেরা আসুন, ফিল করুন, দেখুন, নিজের প্রপার্টি অ্যাকোয়ার করুন। সবাই ভালো থাকবেন। অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন। সব আপডেটেড ভিউজ, প্রজেক্টস, ইভেন্টস, অ্যাওয়ার্ড শো, ভিডিওস দেখার জন্য। ভালো থাকবেন। কালকে হোলি ব্লগ আসছে। নমস্কার।